বাংলা সঙ্গীতের যুবরাজ আসিফ আকবর ২০০১ সালে ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামটির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান। এরপরে ২ দশকেরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করে যাচ্ছেন বাংলা সঙ্গীতে। আজ আমাদের অতিথি হয়েছেন এই গুণী শিল্পী। কেমন আছেন? ভালো আছি। আপনার প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায়, এবং যেটি ৫.৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে এবং অডিও বাজারে এই রেকর্ড এখনো শীর্ষে আছে। এরপরে একে একে আমরা প্রচুর হিট অ্যালবাম দেখেছি, প্লেব্যাক, দারুণ জনপ্রিয়তা। 10টি বছর পরে আপনি সব কিছু থেকে দূরে চলে গেলেন কেন? প্রথমত ধন্যবাদ জানাই ৭১ টিভিকে আমার ইন্টারভিউ করার জন্য। আপনাকে ধন্যবাদ। ও প্রিয়া ছিল আসলে একটা হাবকের মতো। এটা আসলে আমরাও কখনো কল্পনা করিনি এভাবে চলবে। তো কিন্তু গীতিকার সুরকার ইথুন বাবু যিনি, ওনার কনফিডেন্স ছিল যে অ্যালবামটা মানুষ শুনবে, এবং এটার পেছনে ক্যাম্পেইনে উনি অনেক পরিশ্রম করেছেন। আমি অনেক ঘুরেছি ওনার সাথে। তো সব মিলিয়ে এটা সফলতা এসছে, এবং তারপরে টানা ৮ বছর ৯ বছর আমি সাউন্ডে কাজ করেছি। তারপর থেকে নিজের গান প্রোডাকশনে নেমে গিয়েছি। তো যখন বিরতিতে যাই তখন আমার মনে হচ্ছিল এই যে গান আমরা গাইছি এটা কোনো ভবিষ্যৎ নেই। মানে আমরা এককালীন টাকা নিচ্ছি, গান গাইছি, গীতিকার লিখছেন, সুর করছেন, এটা থেকে যত ইনকাম হয়েছে বা হয়ে যাবে বা ভবিষ্যতে হবে, সেটা কোনো রকম রাইট সুরকার গীতিকার শিল্পী থাকবে না। যে কারণে আমি আন্দোলনটা শুরু করি। আর তখন কাজের চাপে খুব সাফোকেটেড হয়ে গেছিলাম। তারপরে একটু রাজনৈতিক সমস্যা, তারপরে আমার ফ্যামিলিতে আমার 2 ছেলেকে সময় দেওয়া হয় না অনেকদিন। সব কিছু মিলিয়ে ভাবলাম যে আসলে আমি একটু ক্লান্ত, একটু সাফোকেটেড, আর মিউজিক বোরিং লাগছিল আসলে। এই জন্য আমি প্রায় 4 বছরের মতো বাইরে ছিলাম। 4 বছর বাইরে থাকলে রেকর্ডিং করিনি, শো করিনি, কিন্তু প্র্যাকটিসটা ছিল আমার। এই কারণটা ছিল এরকম, আসলে একটু একঘেয়েমি ছিল আমার কাছে। একজন আসিফ আকবর যার এত জনপ্রিয়তা এবং যার গান বাজারে প্রচুর বিক্রি হয়, সেই রেকর্ড কেউ ভাঙতে পারছেন না। তার যে গান থেকে বিরতি নেয়া বা অবসরে যাওয়া, এটি আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি যে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছিল আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি। এবং আরেকটি কোশ্চেন সাথে থেকেই যায়, ব্যক্তি আসিফ আকবর কিভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছিল কিনা এ ব্যাপারে। আসলে আমাদের ইনকাম কি, আমাদের স্টেজ, কনসার্ট আর রেকর্ডিং। তো রেকর্ডিং তো অত বেশি সবার থাকে না। আমার হয়তো রেকর্ডিং ছিল, বা মাঝখানে যতদিন অবরুদ্ধ ছিলাম শুধু রেকর্ডিং করে আমার পেশা আমি নির্বাহ চলেছে, আমার পেশাগত কাজ, ইনকাম, আর বন্ধ ছিল। তো কপালটা ভালো, আমার রেকর্ডিং ছিল, প্রচুর কাজ করেছি। মাঝখানে বিজনেসের চেষ্টা করেছিলাম প্রচুর পরিমাণে, যেগুলো ফ্লপ। আমি আসলে ব্যবসাটা আমাকে হয় না, কারণ আমি কাউকে না করতে পারি না। তো বিজনেসের যে হার্ড লাইনে যেতে হয় এটা আমার পক্ষে সম্ভব না। আমি যতই মেজাজি মানুষ বাইরে থেকে যতই অনেক কঠিন মনে করে আমাকে, আমি আসলে ভিতর থেকে অনেক সফট, যে কারণে ব্যবসাটা আমাকে দিয়ে কখনোই হবে না, হয়ও না, আমি পারিও না এটা। তো চাপ পরে যখন দেখলাম যে আসলে একটা প্রেশার আছে এখানে, কীরকম আমাদের গীতিকার সুরকার যারা ছিল, বিশেষ করে রাজীব আহমেদ গীতিকার, তো ওদের কাছে দাবি আসলো তাহলে আমরা কার জন্য গান তৈরি করবো, কে গাইবে আমাদের গান। তো এই ধরনের প্রশ্ন আসার পরে ব্যাপারটা একটা আমার কমিটমেন্টের দিক থেকেও একটা ব্যারিয়ার তৈরি করে আমাকে, যে আসলে আমি কেন গাচ্ছি না। তো 4 বছর পরে আবার ফেরত আসলাম, আমার গাওয়া শুরু করলাম 2014 সাল থেকে আর কি। এখনও গাইছি। তো আসলে ইন্ডাস্ট্রিতে যখন আমি ঢুকি তখন আমার কিছু ছিল না, আমার শুধু শিক্ষাটা ছিল আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল। তারপর আমি নিজেই আমার পড়াশোনা শেষ করে একটা এস্টাবলিশমেন্টে আসার পরে, এমন না যে আমি খুব একটা সঞ্চয়ী মানুষ, ওরকমও না। আমার হচ্ছে আমি ভালো আছি, ভালো যাচ্ছে, ফ্যামিলি চলে যাচ্ছে, আমার অনেক সেভিংস, অনেক প্রপার্টিস, এসবের দিকে আমার নেশা খুব কম। তো যে কারণে আমার ওইরকম কোনো টেন্ডেন্সি ছিল না যে আমার হিউজ পয়সা হইতে হবে, অনেক সলভেন্স থাকতে হবে। আমার জীবন কেটে গেলে আমি হ্যাপি থাকি, এবং ওই থিওরিতে এখন আমি আছি। সম্প্রতি একটি পডকাস্টে আপনার দীর্ঘ একটি সাক্ষাৎকার আছে, যে পডকাস্টের নিচে বিভিন্ন জায়গার মানুষ কমেন্ট করছে, এবং তার সাথে যেটি চোখে পড়ার মতো, ওপার বাংলা থেকে কমেন্ট করছে যে আপনার ও প্রিয়া তুমি অ্যালবামটা পাওয়া যেত না, তারা কপির মাধ্যমে হলেও এই গানটি সংগ্রহ করতো। এবং ওই সময় অডিও বাজারে একটি অডিও ক্যাসেট বিক্রি হতো 35 টাকা, কিন্তু আপনার গানের জন্য সেই অডিও ক্যাসেট 45 টাকা হয়ে যায়। হ্যাঁ, এটা হতো সাপ্লাই কম থাকলে যেটা হয় আর কি। আমরা যেটা করেছিলাম, আমি তো নিজে কখনো ভাবিনি, কোম্পানিও ভাবিনি, শুধু বলতে ইথুনবাবু ভাবতে পেরেছিলেন যে এরকম কিছুটা হতে পারে। এটা উনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন অডিও মার্কেট নিয়ে, এটা আমাদের ছিল না। যখন আমরা দেখলাম সাপ্লাইয়ের সাথে চাহিদার একটা ফারাক তৈরি গেল, তখনই আসলে
নকল শুরু হয় এবং দাম বাড়া শুরু হয়। তো দাম বাড়াটা বেশি দিন সাস্টেন বোধ করে নেই। যারা বেশি ক্রেজি, সাপোজ একটা দোকানে দুইটাই ক্যাসেট আছে, সে এখন বেচবে না পরবর্তী সাপ্লাইটা না আসা পর্যন্ত। তখন সে 45 টাকা দাম হাঁকে, 50 টাকা হাঁকে, তখন হয়তো 45 টাকাতে কিনতে হচ্ছে। এটা এমনি সাধারণ বাজারেও হয়। ওটা তেমন বিশেষ কিছু না। আসলে মানুষের আগ্রহটা হলো মেইন। মানুষ আমার অ্যালবামের জন্য কিছুটা ক্রেজি ছিল, এই জন্য তারা দামের পরোয়া করতো না। আবার কিছু স্টুডেন্ট ছিল বা কিছু টাকা জমানো বাচ্চা কাচ্চা ফ্যান ছিল, যারা আসলে টাকা জমাতো, টিফিনের টাকা সেভ করতো, রিক্সা ভাড়া সেভ করতো, করে বাজারের টাকা সেভ করতো, করে তারা জমায় জমায় ক্যাসেটটা কিনতো। ওরা আবার দামাদামি করতো। তো ওরা দেখা গেছে আবার 25 টাকায় 26 টাকাও ক্যাসেট কিনছে। তো এটা আসলে এক ধরনের ভালোবাসা। আমি মনে করি যে আমি আমার স্বল্প সময়ে দ্রুত উত্থান যেটা ঘটেছে আমার, সেটার এগেনস্টে যে সমর্থন, ভালোবাসা এবং মানুষের যেই সাপোর্টটা আমার ছিল, যে আমি এখনও শুনি, এখনও কমেন্ট বক্সে আমি দেখি যে অ্যালবাম বের হলেই একটা ছেলে বা একটা মেয়ে দ্রুততম সময় নিকটবর্তী দোকানে চলে যেত, গঞ্জে, গ্রামে, মার্কেটে, শহরে, সব জায়গায়। তো এটা একটা ইউনিক ব্যাপার ছিল আসলে। এটা আমার জন্য ভালো ছিল। এই কারণে আমি আসলে 8.5 বছর সাউন্ড থেকে প্রায় 183টার মতো অ্যালবাম আমার রিলিজ হয়েছে, মিক্স, ডুয়েট এবং সোলো মিলিয়ে। এটা শুধু ডিমান্ডের কারণে। এবং আমার কোম্পানির মালিক যিনি ছিলেন সাউন্ডটেকের, সুলতান মোহাম্মদ বাবুল, তিনি বলতেন বাংলাদেশের মানুষ আপনাকে পছন্দ করে ফেলছে, এখন আপনি যা গাবেন তাই নিবে তারা। তখন আমি চিন্তা করলাম যে তাহলে ঠিক আছে, আমরা তাহলে 2 ধরনের গান করি। একটা হচ্ছে টিকে থাকার গান, আর একটা হচ্ছে মানুষের যেই আশা আকাঙ্ক্ষা, একটু বিরহ প্রধান গান। তো 2 ধরনের গানে শুরু করি। টিকে গেল, হিট গান তো চলেই গেল, এখন টিকে যাচ্ছে আস্তে আস্তে স্লো মেলোডি গানগুলো, যেগুলো ভবিষ্যতে মানুষ আরও শুনবে। আমার এমন কিছু গান আছে অনেক ভারী লিরিকের, ভারী সুরের এবং অনেক সুন্দর সুন্দর মেলোডি গান আছে, যেগুলো মানুষ এখনো শোনেইনি। এগুলো আমি রেখে দিয়েছি ভবিষ্যতের জন্য। আমি গেয়ে যাচ্ছি, কারণ সময় চলে গেলে তো আর গাওয়া যাবে না। এই জন্য আমি সময়টাকে ইউজ করে ফেলছি। গান পরে শুনবে, আমি গেয়ে ফেলি আগে। তাই ভালোবাসা মানে নীল প্রজাপতি এই ধরনের গান, হ্যাঁ, exactly। এবং ভীষণ মিষ্টি লাগার। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা যায় যে তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও। এই যে মানুষের সাথে যেতে চাওয়া গানে গানে। না, গানের আসলে কিছু মুড থাকে। প্রথমত আমাদের পারিপার্শ্বিক অবস্থা যেটা, আমরা ছোটোবেলায় কম্বাইন্ড স্কুলে পড়ি, দেন ক্লাস 5 থেকে হয়তো আলাদা হয়ে যায়। তারপর একটা প্রেম আসে স্কুলের লেভেলে, ওখান থেকে আবার হয়তো ইন্টারমিডিয়েট লেভেল কন্টিনিউ করলে মেয়েটার হয়তো বিয়ে হয়ে যায়, ছেলেটা তো তখন সক্ষম না। এরকম করে একটা অটোমেটিক ছ্যাক খেয়ে ফেলে। তো এরকম আসলে আমি এমনিও লক্ষ্য করেছি, মানুষের বিরহের গানের প্রতি একটা আকর্ষণ চিরায়ত সবসময় থাকে। এটা আমি নিজেও পছন্দ করি। আমরা ধুমধারাকে গান কিন্তু পার্টি হলে শুনি বা অনেক কোলাহলের মধ্যে শুনি। যখন একা হয়ে যায় বা গান শোনার ইচ্ছে, তখন কিন্তু আমরা মেলোডি গানগুলো শুনি। তো আমার মনে হয় গান এমন একটা মাধ্যম, যেটা মুডের উপর ডিপেন্ড করে কোনটা শুনবো। তখন বিরহের গানগুলো বেশি শুনতো মানুষ। আপনার কিছু গান আছে যে গানগুলো মানুষের ভেতরে যে তীব্র একটা প্রতিবাদ থাকে সেগুলো জাগিয়ে তোলে, যেমন ওত পেতে থাকা শেয়াল শকুন, ওত পেতে থাকা হায়না। এরপরে বাংলাদেশকে জাগানোর জন্য যে গানগুলো, এগুলো তো আপনি গেয়েছেন। ব্যক্তি আসিফ আকবরকে দেখা গেছে যখন বাংলাদেশের সংকট, সেই মুহূর্তে তার সন্তানকে তিনি বাংলাদেশের অন্য অন্য সন্তানদের কাছে ছুড়ে দিয়েছে, যাও ওদের সাথে। এরপরে দেখা গেছে যখন একটি নারী যে আন্দোলন করছে, চিৎকার করছে, এবং সেই নারীটিকে থামানোর একটা উপায় হিসেবে আমাদের সংস্কৃতিতে চলে এসেছে, কোনো নারীর কাছ থেকে যখন তাকে থামানো যায় না, তার ব্যক্তি জীবনকে তুলে আনা, তার একটা ফটোগ্রাফি এনে তাকে বুলিংয়ের শিকার করা হচ্ছিল। ঠিক সেই সময় আসিফ আকবর তাকে নিয়ে এসে তার গানের মডেল করেছে। এই যে স্রোতের বিপরীতে হাঁটার একটি প্রক্রিয়া, এই সম্পর্কে আসিফ আকবর কি বলবেন? প্রথমত জুলাই বিপ্লবের সময় আমি 13 তারিখ থেকে আমি স্পেনে ছিলাম। আমি দেশে ফিরি 3 আগস্ট সকালে বাসায় ফিরে আমি দেখি আমার ছোট ছেলে ও উদ্গ্রীব ছিল। আমাকে তখন তো ফোনে নেটওয়ার্ক নেই, বিদেশে আমরা কোনো কথা বলতে পারছি না, ইন্টারনেটের বাইরে ছিলাম আমরা। তো 3 তারিখ যখন আমি আসি, এসে দেখি বাসায় ওর রুমে, আমাদের ব্যালকনিতে অনেক ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো। সে টকবক করছে যাওয়ার জন্য মিছিলে, ওর ফ্রেন্ডরাও ঘোরাঘুরি করতে যাওয়ার জন্য। তো আমি বললাম চলো আমার সাথে, চলো একসাথে যাই। তখন রবীন্দ্র সরোবরে শিল্পীদের ডাকে একটা আহ্বান ছিল যে আমরা সবাই একত্রিত হব। গেলাম, যাওয়ার সময় আমি রাস্তায় দেখলাম ছোট ছোট বাচ্চারা গ্রাফিতি আঁকছে এবং একটা শুনশান নীরবতা, কখন হামলা হয়, একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি, যেটা একটা স্বাধীন দেশে আমরা আশা করি না।
তো আমি যেহেতু দীর্ঘ প্লেন জার্নি করে এসেছি, আমার মেজাজও খারাপ ছিল, এমনিতে মেজাজ খারাপ থাকে আমার। তো মেজাজ খুব খারাপ ছিল। আমি তখন সরোবরে যাওয়ার পরে হঠাৎ করে আমার আসলে ওই কথাগুলি মনে পড়ে যায়। তো আমি ডিটেলটা জানলাম বাংলাদেশে কী হচ্ছিল কদিন, আমি তো ওখানে জানতাম না। তো আমাদের ড্রামার ছিল বিকাশ, সে শুধু আমাদের ফাঁকে ফাঁকে ডাইরেক্ট লাইনে একটু লাইন পাওয়া বললো যে আমার বাসার সামনে 4টা লাশ। পরের দিন আবার বলছে আবার আমার বাজারে গেছিলো, আবার দেখে 3টা লাশ গলির মাথায়। আমার না একটু মানে মানসিকভাবে আমি একটু খুব মানে দৈন্যতা ফিল করছিলাম যে আসলে কি করা যায়। তখন এসে রবীন্দ্র সরোবরে চলে যাই, হঠাৎ করেই মেজাজটা খারাপ হয়ে যায়। তখন আমি আবার আমার ছেলেকে নিয়ে আসছিলাম, যেহেতু আমরা 2টা সিএনজিতে আলাদা করে গেছি। তখন ওকে ডাকলাম, ডেকে বললাম যে উল্টা দিকে পুলিশ ছিল, হলের মধ্যে র্যাপটেপ ছিল, আমি বললাম যাও নিয়ে যাও, ওরেও গুলি করো। তো এটা আসলে এক ধরনের সংহতি। আর একজন বাবা হিসেবে আমি তো অন্যান্য যে 1500 জন ছাত্রছাত্রী মারা গেল তারাও তো আমাদেরই সন্তান, আমার সন্তানের বয়সী বা ছোট হবে বড় হবে, তো মারা গেলে তো আমার ছেলেও মারা যেতে পারতো। এটা জাস্ট আসলে ব্যক্তিগত একটা মানে একটা দেশে, স্বাধীন দেশে এরকম উন্মত্ততা, পৈশাচিক উল্লাস, খুন নিয়ে আস্ত একটা রাষ্ট্র সরকার ঝাঁপিয়ে পড়েছে নিরস্ত্র বাচ্চাদের উপরে। এই ক্রোধ থেকে আসলে এই কাজটা হওয়া। আর ফারজানা শীতের যে ইস্যুটা, সেটা হচ্ছে ও ব্যক্তিগতভাবে তাকে আমি চিনতাম না। আমি একটা রিলসে তাকে দেখেছি, দেখে আমার মনে হয়েছে এই মেয়েটা যতটুকু রাগত বা তার যে অ্যাটিটিউড, সে আসলে ওরকম না। তারপরে আমি চিন্তা করলাম যে আমার একটা গান আছে, এটা আটপৌরে গান, পুরনো গান, নিকিতা গান্ধী, মুম্বাইয়ের এখন জনপ্রিয় প্লেব্যাক আর্টিস্ট, ওর সাথে ডুয়েট করা। তো আমার মনে হচ্ছিল যে গানটা সাথে একটু ওই পুরনো বিপ্লবী স্টাইল, যে এক প্যাচে শাড়ি পরা, একটু সুতির শাড়ি পরা, আমাদের প্রীতিলতা ওই টাইপের আর কি, সুনীতি শান্তি সুনীতির ওই লেভেলের শাড়ি টাড়ি পরা একটা, ও এটা পরে ধরনের। তাই মনে হলো যে রোমান্সটা তাহলে একটা বিপ্লবী রোমান্স হোক একই রকম ড্রেসে। তো সিথির সাথে যখন আমি মিশলাম, যে আমাদের গান নিয়ে কথা বললো, সে রাজি হলো এবং শুটিংয়ে গেলাম, তখন আমি আবার অন্য সিথিকে দেখলাম। কারণ এই মেয়েটা জুলাই বিপ্লবের সময় হসপিটালে শত শত মানুষের ছেলে মেয়েদের রক্ত মাখা, তার শাড়ি ভিজে গেছে, শাড়ির রক্ত ওর শরীরে শুকিয়ে গেছে, ওর হাতে মানুষ মারা গেছে, ও পুলিশ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল ফাইট করার জন্য। এটা সব কিছু কিন্তু দেশের জন্য ছিল। যদি আমরা বাংলাদেশের মানুষ ভুলে যাই, আর নারী হলে তো কোনো কথা নেই, আমরা নারীদেরকে ফাঁসানোর জন্য খুব এক্সপার্ট। কারণ এগুলো আমাদের তৃণমূল পর্যায় থেকে শেখানো হয়। আমরা বিভিন্ন জায়গা থেকে নারী বিদ্বেষী আলোচনা শুনতে শুনতে বড়ই হই। মানে এই দেশে নারীদের যে ভ্যালুয়েশন আমরা মাইকে শুনতে পাই, সেক্ষেত্রে আমাদের নারীদের প্রতি যে অত্যাচার বা সহিংসতা বাড়ছে, এটা একটা কারণ নারী বিরোধী, নারী বিদ্বেষী প্রচারণা। তো সিথিও সেই বুলিংয়ের শিকার। তবে আমি তার সাথে মেশার পরে দেখি তার ভিতরে একটা সফট মানসিকতা আছে, এবং সে খুব ছোটোবেলায় তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার জীবনে অনেক উত্থান পতন আছে। যে সিথিকে মানুষ দেখে রাগত, সে আসলে ওইরকম না। তো ওইভাবে আমি যেতে যাচ্ছি না, এটা স্রোতের এগেনস্টেও না, এটা গল্পের তাগিদে আসলে সিথিকে নেয়া। 2024 সালে আপনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনার নারী ভক্ত বা নারী শ্রোতা মাত্র 16%, অথচ আপনি নারীদের নিয়ে ভীষণ চিন্তা করেন এবং গীতিকাররা আপনাকে সবসময় ওপাশানি, বলে যাও কেন ভালোবাসনি বা প্রিয়া চলে গেল, এই গানগুলোই শুনেছে। এই যে 2025 সাল, এখানে এসে কি নারীদের পক্ষের কোনো গান আমরা আশা করছি আপনাকে দিয়ে? না, নারীদের গান অনেক আছে, আমার অনেক রোমান্টিক গান আছে, হিউজ পরিমাণ ডুয়েট গান আছে, কবিতা কৃষ্ণমূর্তির সাথে, কানিজ সুবর্ণা, ডলি সেন, তিনি অনেকের সাথে অনেক গান আছে আমার, ঐমন্তী রক্ষিত মান, অনেকের সাথে অনেক রোমান্টিক গান আছে। সমস্যা হলো ওই যে আলোচনা হয় যেগুলো নিয়ে, সেগুলো আলোচিত হয় আর কি। তো রোমান্টিক বা স্যাড গান নিয়ে বা নারী ভক্তদের নিয়ে ওরকম কোনো অ্যাজামশন নেই। আমাকে একদিন আমার ছোটো ভাই ইউটিউবে আমার ওয়াইটি স্টুডিও ঢুকে বললো, দেখি তোমার কে কে পছন্দ, কোথা থেকে পছন্দ দেখি। তখন খুঁজ থেকে দেখলো যে 16% মেয়ে আমার ভক্ত আছে। তো সে আমাকে বোঝানোর চেষ্টা করলো, মেয়েদের উপর তোমার কাজ করো, মেয়েদের জন্য গান করা উচিত। আমি না, এখন ওই বয়স নেই। আমি আগেও কাউকে ট্যালেন্ট করে গান গেয়ে নেই। গান লিখেন গীতিকার, সুর করেন সুরকার, আমার কোনো প্ল্যান এখানে থাকে না। আমি সর্বোচ্চ প্ল্যান করি দেশের গান নিয়ে। দেশের গান নিয়ে আমার নিজস্ব বক্তব্য থাকে বা নিজস্ব চাহিদা থাকে। তো তো আমি চিন্তা করলাম 16% নারী, এটা তো দুঃখজনক ব্যাপার। আমি তো একদিন ধরেই বলেছিলাম মেয়েরা আমাকে পছন্দ করে। পরে হিসাব করে দেখলাম গত 22-23 বছর এদের বিয়ে সাথে হয়ে গেছে, এদের হাতে সময় নেই গান শোনার, হয়তো এদের বাচ্চারা শুনে। তো এটার রেজাল্টটা কীভাবে পেলাম, যখন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কনসার্টে গেলাম 2-3 বার, বা ওইরকম কনসার্টে গিয়ে যখন দেখি যে বাচ্চারা মানে 22-23 বছর বয়সী বাচ্চারা আমার গান গাচ্ছে, যেটা অ্যালবামের বয়স তাদের চাইতেও বেশি, তখন বুঝলাম যে না, নারী ভক্ত আসলে কমে নেই। ওরা বিয়ের সাথে সংসার হয়ে গেছে,
কিন্তু বাচ্চা কাচ্চার মধ্যে ট্রেনিংটা দিয়ে গেছে এটা, যেটা এখন আমি এনজয় করতেছি কনসার্টে গিয়ে। তো সুতরাং ওটা নিয়ে কোনো প্ল্যান নাই, এটা ঠিকই আছে। রেশিও নারী এবং শিশু, এখন শিশুরা আমার বড় আমার পক্ষে চলে আসছে। যেমন লাস্ট জাগিনোর একটা কনসার্টে আমি দেখলাম মেয়েরা প্লে কার্ড দিয়ে রাখছে যে ওপাশানি গাইতেই হবে। আমি বললাম এটা তোমাদের এগেনস্টে গান, এটা তো কেন গাইবো না, এটা গাইতেই হবে। তো এই যে একটা চেঞ্জেস, এটাও ভালো। এখন আমার বয়স এবং আমার সামনে দাঁড়ানো যে দর্শক তাদের বয়সে হিউজ, আমার অ্যালবাম হচ্ছে তাদের বয়স কম, তাও মনে হয় কোনো প্ল্যান ছাড়াই যেভাবে চলছে চলুক, কারণ গীতিকার শুরুকে গানের মূল ভিত্তিপ্রস্তর স্থাপনকারী তাদের প্ল্যানটাই আসল, ওখানেই কাজ করি আমি এখনও। আপনার ব্যক্তিত্ব, দরাজ কণ্ঠস্বর এবং সব মিলিয়ে ক্রিকেটার আসিফকে মানুষ দেখেছে। আপনি সাংবাদিকতা করেছেন, যদিও বারবার বলছেন যে একটা বয়সে এসে দাঁড়িয়ে গেছেন, এখন অনেক কিছু বলা যাবে না। তারপরে কিন্তু আমরা এটা জানতে চাইতেই পারি যে আপনার জীবনের প্রথম প্রেমটি কোন বয়সে এসেছিল? হ্যাঁ, প্রেম তো ধাপে ধাপে আসেই। আমি তো ছোটবেলা থেকেই তো প্রেমিক, কারণ ভালো লাগতো, বলা হয়নি, বা এমন হচ্ছে যে ভালো লাগা, আমার বন্ধুর চিঠি লিখে দিছি, ওটা আমার বইতে লেখা আছে যে আমার হাত হ্যান্ডরাইটিং একটু ভালো ছিল, আমাকে দিয়ে লেখানো, লেখার পরে ফাঁসাই দেয়। পরে এমনও ব্যাপারে যে আমিও চিঠি লিখছি, সেই চিঠি এনে আমার বাবার কাছে দিয়ে দিছি। তো এরকম ট্র্যাজিক স্টোরি আছে। তো প্রেম আসলে এরকম যে আমরা এখন তার নাম নাম বইতে আছে, বলা যাবে না, কারণ ওয়ার্নিং আছে এখানে যে ফুটহাট কথা বলে বলে এখন বয়স হয়ে গেছে, আর তার মধ্যে অবজেকশনও চলে আসছে, বলা যাবে না। মানুষ তো বলে বয়স হয়। আরে হয়, আমার তো শুধু শিল্পী না, আমি তো হঠাৎ করে শিল্পী, আমি তো বেসিক শিল্পী না। যারা শিল্পী তাদের যেমন সাবিনা বা আজকে গাইলেন, ওনার তো প্রায় 78-79 বছর বয়স, গাইলেন, উনি হচ্ছে শিল্পী। আমি ছিলাম ক্রিকেটার, হয়ে গেছি শিল্পী। আপনার নিজস্ব ব্যান্ডও ছিল? হ্যাঁ, সে 96-এ কুমিল্লায়। তো আসলে ওইরকম কোনো মানে প্ল্যান কিছু ছিল না যে আমার কোথায় ছিল আমি ভুলে গেছি। তুমি আমার মাঝখানে প্রেম। তো প্রেমের ব্যাপারটা এরকম যে তোমার স্কুলে একবার ভালো লাগছে, ওটা বাতিল হয়ে গেছে, আবার ক্লাস 8-9-এ ভালো লাগলো, আবার বাতিল, ঘুরতাম, বা বন্ধুর প্রেমিকা আছে, এরকম আসলে একটা ইফ লেভেলে, মানে এই ছোট বয়স যে 15, 16, 12, একটা মনের মধ্যে একটা কেমিস্ট্রি কাজ করে, এটা সবারই আছে। আমারটা, আমি গায়ক যেহেতু আমাকে সবাই চিনে, আমারটা নিয়ে আলোচনা হয়। এটা তো আপনার প্রেমের কথা শুনলাম, আপনার এই কণ্ঠস্বর সব মিলিয়ে যে আসিফ আকবর, সেই মানে তুমুল পরিমাণ মেয়েদের কাছ থেকে ভালোবাসার যে নিবেদন, এটা কেমন এসেছিল? এটা তো এখনো আসে, এটা তো বন্ধ হয়নি, এটাই লাকি আমি যে এখনো আসে, এখনো আসে, মানে ভালোভাবে আসে। তো তার মানে এই না যে ওটা প্রেম। আসলে প্রেমটা তো আর, আমি তো আর কম্পিউটার না বা রোবট না, আমারও কাজ আছে, আমারও ফ্যামিলি আছে, আমারও অনেক, সবাই শুধু গান গায় বা সবাই শুধু তার ওন কাজটা করে। আমি গান গাই 10%, আর 90% আজের কাজ করি, মানে মানুষের এই কাজ, ওই কাজ, এই ঝামেলা, ওই তদবির, ওই সালিশ, এগুলো করি আমি। তো এগুলো সেটা গায়কের সাথে যায় না। এত কথা বলি আমি, এত মানুষের সাথে মিশি, এত প্রবলেম সলভ করতে হয়, বা এত মানুষের সাথে মিশতে হয়, বন্ধুত্ব চারিদিকে ছড়ানো ছিটানো আছে, তাদেরকে সময় দিতে হয়। তো সব মিলে আসলে আমি ওই পেশাদার গায়ক, যেটা মনে করো সুবীর নন্দী, তিনি একজন পেশাদার গায়ক ছিলেন। আর তুমি ওনাকে বলো রাত 3টা গান, কিন্তু 3টা গাইতে পারতো, উনি সকাল দুপুর 2টায় বলো 2টায় গাইতেন। ওনারা ছিলেন জাত শিল্পী। আর আমাকে যদি তুমি বলো হুট করে এটা যে আজকে কালকে সন্ধ্যার সময় প্রোগ্রাম আপনি আইসেন, এটা কিন্তু হবে না, আমার টাইম নিয়ে করতে হবে। অর্থাৎ ওই প্রেমের ব্যাপারটা হলো এরকম যে তোমার মানুষ মনে করে একটা জিনিস, হ্যাঁ আসতে পারে ফোন, এখন তো ফোন নাম্বারই চেঞ্জ হয়েছে, মানে আমার 27টা। তো মেয়েদের জন্য ডিস্টার্বেন্স, উৎপাত আছে, শুধু মেয়ে বা ভক্ত সমস্যা তো না, সমস্যা আর অনেকেই আছে। বা একজন মনে করো একজন নাম্বার নিল, সে পুরো গ্রামের নাম্বারটা দিয়ে দিল, মানে একদম ফিসাবিল্লাহ, বা পুরো একটা জেলা শহর বিভাগ আমার নাম্বার জানে। তো এটা তো সারাক্ষণ আমার ফোনের ডিসপ্লে হোয়াইট থাকে, নাম্বার বাসা থাকে, এটা তো অসম্ভব। আমার কানে সমস্যা হয়ে গেছে 2006 রেডিয়েশনে। তারপর তো আমি ফোনে কথা বলি না, শুধু স্পিকারে কথা বলি, যত কথাই হোক স্পিকারে, ফোনে আমি কানে ফোন দিয়ে কথা বলি না। তো এসব প্রেম টেম নিয়ে আসলে ওরকম কোনো ফ্যান্টাসি আর নাই। এগুলো একসময় ছিল, যখন 5-6 সাল 2000, তখন স্কুলের কলেজের মেয়েরা চিঠি লিখতো, ফোন করতে খুব কম, তখন ফোনের প্রচলন ছিল, চিঠি লিখতো, চিঠিগুলো এখন আছে, মাঝে মধ্যে পড়ি, ভালো লাগে। ধন্যবাদ সঙ্গীতের যুবরাজ আসিফ আকবর। দর্শক, আমরা কথা বলছিলাম সঙ্গীতের যুবরাজের সঙ্গে। তার কণ্ঠে আরও অজস্র গান আসুক, শ্রোতানন্দিত হোক, শিল্পীর জন্য শুভকামনা। সুমনা সুমি, 71, ঢাকা।